আজকের আলোচনায় আমরা একেবারে গভীরে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ সৃষ্টি রাজমোহনের স্ত্রী উপন্যাসের মানে সজনীকান্ত দাশের অনুবাদে যেটা আমরা পাই। আর ফোকাসটা থাকবে মূলত ষষ্ঠ পরিচ্ছেদের উপর। হ্যাঁ, এই ষষ্ঠ পরিচ্ছেদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেই যেন গল্পের আসল টানাপোড়ানটা শুরু হয়, তাই না? একদিকে ব্যক্তিগত দুঃখ, অন্যদিকে একটা অপরাধের ছক। ঠিক তাই, আমাদের হাতে আছে এই পরিচ্ছেদেরই কিছু অংশ, আর সেগুলো ধরেই আমরা এগোব। বোঝার চেষ্টা করব মাতঙ্গিনীর মনের অবস্থা, তার ওই একাকিত্ব, আর অবশ্যই কিভাবে সে তার স্বামীর ওই ভয়ঙ্কর প্ল্যানটা শুনে ফেলে, মানে আড়াল থেকে। শুরুতেই একটা লাইন একেবারে পরিচ্ছেদের গোড়ায়, যেটা না বললেই নয়। মুদিত চক্ষু ব্যক্তি মাত্রই নিদ্রিত নয়, প্রস্তর প্রাচীরের মতো মৃত্তিকা প্রাচীরেরও কান থাকে। কি গভীর একটা কথা। অসাধারণ। আর এই পরিচ্ছেদে তো আমরা দেখবই যে মাটির দেওয়ালের কান আসলেই কতটা সজাগ থাকতে পারে। একদম। চলুন তাহলে ওই দেওয়ালের কানের সূত্র ধরেই আমরা ভেতরে ঢুকি। কি ঘটছে ওখানে? আচ্ছা। তো পরিচ্ছেদের শুরুতেই আমরা মাতঙ্গিনীকে পাচ্ছি কোথায়? তার নিজের শোবার ঘরে, হ্যাঁ একা। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো স্বামীর হাতে ভীষণভাবে অপমানিত হয়েছে সে। তার পিশাশুড়ি তাকে একরকম ঠেলে ঠুলে ওই ঘরে পাঠিয়ে দিয়েছেন। আর সে অভিমানে দুঃখে দরজা বন্ধ করে দিয়েছে। রাতে খায়ওনি কিছু, একেবারে বিধ্বস্ত যাকে বলে। খুব করুণ অবস্থা। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম কি আসছে না। ভাবছে জীবনটা কি এভাবেই কাটবে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখুন, সে জানে যে স্বামী রেগে গেলে রাতে তার কাছে আসে না। লেখক বলছেন এতে নাকি মাতঙ্গিনী একটু স্বস্তিও পায়। স্বস্তি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ তখন অন্তত একা থাকা যায়, নিজের ভাবনা নিয়ে, বাইরের কোনো ঝামেলা থাকে না। এটা কেমন স্বস্তি বলুন তো? খাঁচায় থাকা পাখি যেন খাঁচাটাকেই একটু নিরিবিলি চাইছে। ঠিক বলেছেন। এই স্বস্তি শব্দটা এখানে কিন্তু খুব গভীর। এটা আসলে ঠিক স্বস্তি নয়, হয়তো নিজের চিন্তার উপর এক ধরনের দখল, যখন বাইরের কোনো কিছুর ওপর তার কোনো নিয়ন্ত্রণই নেই। হ্যাঁ। আর এখানেই দেখুন ১৯ শতকের বাঙালি পরিবারের একজন গৃহবধূর অসহায়ত্বটা কেমন ফুটে উঠছে। তার পৃথিবীটা তো ওই ঘরটুকুই, আর সেই ঘরের শান্তিও নির্ভর করছে স্বামীর মেজাজ মর্জির ওপর। আর সেই বন্দিদশার ছবিটা যেন আরও স্পষ্ট হচ্ছে চারপাশের বর্ণনায়। রাতের নিস্তব্ধতা, ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুধু জানালার একটা ফাটল দিয়ে এক চিলতে চাঁদের আলো আসছে। ঠিক, পরিবেশটাই যেন মাতঙ্গিনীর মনের অবস্থার প্রতিচ্ছবি। বাইরে আলো থাকলেও তার কাছে আসছে শুধুই ভাঙা এক টুকরো আলো। জীবনের আশাও হয়তো এমনই। একদম। লেখক পরিবেশটাকে ব্যবহার করছেন চরিত্রটার ভেতরের শূন্যতা আর একাকিত্বকে বোঝানোর জন্য। আর এই সময়েই দেখুন তার মনে পড়ছে অতীতের কথা। হ্যাঁ, স্মৃতি। বর্তমান যখন কষ্টের, তখন অতীত তো মনে পড়বেই। ঠিক, তার মনে পড়ছে ছেলেবেলার কথা, যখন কোনো চিন্তা ছিল না। সই হেমাঙ্গিনীর সাথে খেলা, মাঠে শুয়ে তারা দেখা, ঠাকুরমার কাছে গল্প শোনা। কি বৈপরীত্য! অতীতের ওই খোলামেলা জীবন আর আজকের এই বন্ধ দরজা, এই অপমান, কষ্টটা যেন আরও বেড়ে যায় এতে, তাই না? সে ভাবছে এই ৮ বছরে কত পরিবর্তনই যে ঘটিয়েছে। মাত্র ৮ বছর, অথচ জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে। লেখক এখানে স্মৃতিচারণ ব্যবহার করছেন চরিত্রটাকে আরও জীবন্ত করতে। অতীতের সেই স্বাধীন সত্তা আর এখনকার এই পরাধীন অবস্থা, এই দুটো মিলিয়ে মাতঙ্গিনীর ভেতরের যে চাপা কষ্ট, যন্ত্রণা, সেটা আরও তীব্র হচ্ছে। উপন্যাসে একটা লাইন আছে না, প্রেম প্রস্রবণ নিত্য উৎসারিত হইতে চায়, কিন্তু পাষাণের অন্তরায়। হ্যাঁ, তার ভেতরের আবেগ ভালোবাসা বেরোতে চায়, কিন্তু হ্যাঁ। একটা পাথরের বাধা। এই বাধাটা শুধু রাজমোহন নয়, হয়তো পুরো সমাজটাই। এই কঠিন পরিস্থিতিতে তার মনের কথা বলার মতো কি কেউ আছে? আছে, কনক নামে একজন। তার কাছে সে কিছুটা বলতে পারে, কিন্তু সে তো সবসময় থাকে না। তাকে বাদ দিলে জীবনটা শুধুই দুঃখ। মাতঙ্গিনী কাঁদছে, ভাবছে এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। এই কান্নাটা শুধু তার একার নয়, এটা হয়তো সেই সময়ের অনেক মেয়েদেরই নীরব কান্না, যাদের নিজেদের বলার কিছু ছিল না, করার কিছু ছিল না। কিন্তু এই হতাশার মধ্যেই ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। হ্যাঁ, একটা অপ্রত্যাশিত মোড়। গরমকাল, খুব গুমোট। মাতঙ্গিনী গরমে টিকতে না পেরে বিছানা ছাড়ে, ভাবে জানালাটা একটু খুলবে,
যেই না সে জানালার দিকে গেছে, ঠিক তখনই শুনতে পায় বাইরে একদম জানালার ধার ঘেরে খুব সাবধানে কেউ পা ফেলছে। বুকের ভেতরটা নিশ্চয়ই কেঁপে উঠেছিল। মাটির ঘরের জানলাগুলো তো সাধারণত ছোট হয়, নিচু হয়। হ্যাঁ, লেখক বর্ণনাও দিয়েছেন। লম্বায় ৩ ফুট, চওড়ায় ২ ফুট আর মাটি থেকে মাত্র ২ ফুট উঁচুতে। মানে বাইরে দাঁড়ালে একদম কানের কাছে কথা হবে। মাতঙ্গিনী তো ভয় কাঠ, ফাটল দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আবছা আলোয় কিছু গাছের ছায়া ছাড়া আর কিছু বোঝা যায় না। কিন্তু পায়ের শব্দটা কাছে এসে থামে। তারপর ফিস ফিস করে কথা। প্রথমে হয়তো বুঝতে পারেনি, কিন্তু একটু পরেই একটা গলা শুনে সে চমকে ওঠে। কার গলা? তার স্বামী রাজমোহনের। অন্যদের চেয়ে একটু যেন জোর গলায় কথা বলছে। ওহ! তখন নিশ্চয়ই ভয়টা একটু কমে কৌতূহল বেড়েছে। এত রাতে এখানে? কার সাথে? কি কথা? ঠিক। আর সে শুনতে পায় রাজমোহন বলছে, দেওয়ালের আর চালের আড়ালে বাড়ির ভেতর থেকে কেউ আমাদের দেখতে পাবে না। কি অদ্ভুত আত্মবিশ্বাস! হ্যাঁ, ভাবছে দেওয়ালের আড়ালটাই সবচেয়ে নিরাপদ। অথচ জানে না ওই দেওয়ালের ওপারেই তার স্ত্রী সব শুনছে, যাকে বলে ক্লাসিক আইরনি। দারুণ! লেখক এখানে পরিস্থিতিটা এমনভাবে সাজিয়েছেন, আমরাও যেন মাতঙ্গিনীর সাথেই কান পেতে আছি। হ্যাঁ, টানটান উত্তেজনা। মাতঙ্গিনী শুনছে, অন্য লোকটা রাজমোহনকে বলছে আস্তে কথা বলতে, যদি কেউ জেগে থাকে। কিন্তু রাজমোহন খুব নিশ্চিত, বলছে এত রাত্রে কেউ জেগে নেই। এমনকি এও বলছে যে এটা তারই শোবার ঘর, তার স্ত্রী ঘুমাচ্ছে। কিন্তু বলার পরে যেন একটু সন্দেহ হয়। হ্যাঁ, তার ওই সন্দেহবাতিক মনটা। সে ঠিক করে দেখে আসবে। সঙ্গীকে বলে, ঘুমুচ্ছে নিশ্চয়ই, তবু দেখে আসি, তুমি এখানেই দাঁড়াও। মাতঙ্গিনী পায়ের শব্দ শুনেই বুঝে ফেলে। তাড়াতাড়ি বিছানায় গিয়ে আবার ঘুমের ভান। ভাবুন একবার অবস্থাটা, ধরা পড়লে কি হতো? রাজমোহন এসে দরজায় আস্তে টোকা দেয়, নাম ধরে ডাকে। সাড়া না পেয়ে ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু সন্দেহ পুরোপুরি যায় না। সে রান্নাঘর থেকে একটা প্রদীপ নিয়ে আসে। আর দরজার হুড়কোটা, ওটা তো বাইরে থেকেও খোলা যেত। ঠিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিটেল। রাজমোহনের নিয়ন্ত্রণ আর মাতঙ্গিনীর অসহায়ত্বটা আরও স্পষ্ট হয় এতে। রাজমোহন হুড়কো খুলে প্রদীপ হাতে ঘরে ঢোকে, মুখের কাছে প্রদীপ ধরে দেখে মাতঙ্গিনী চোখ বুজে এলিয়ে পড়ে আছে। সে কিন্তু থামে না, আরও নিশ্চিত হতে চায়। খুব নিচু গলায় মিষ্টি করে নাম ধরে ডাকে কয়েকবার। যদি রাগ করে জেগে থাকে সাড়া দেবে, আর ঘুমোলে যেন না জাগে। বাহ! মাতঙ্গিনী পাথরের মতো, শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, ভয়ে নিশ্চে। রাজমোহন তখন নিঃশ্বাস পরীক্ষা করে। যখন বোঝে যে হ্যাঁ, ঘুমোচ্ছে, তখন নিশ্চিন্ত হয়। তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়, কিন্তু যাওয়ার আগে বাড়ির অন্য ঘরগুলোও দেখে নেয়। মানে পুরো বাড়িটা তার নিয়ন্ত্রণে, কেউ জেগে নেই এটা নিশ্চিত করে তবে সে সঙ্গীর কাছে ফেরে। কি সাংঘাতিক ধূর্ত! রাজমোহন চলে যাওয়ার পর মাতঙ্গিনী যেন প্রাণ ফিরে পায়। কিন্তু কৌতূহল তখন আকাশছোঁয়া। সে আবার জানালার কাছে যায়। হ্যাঁ, নিঃশব্দে। এবার যা শোনে তা আরও স্পষ্ট, আরও ভয়ঙ্কর। কারণ রাজমোহন এখন নিশ্চিন্ত। এবার আসল পরিকল্পনাটা বেরিয়ে আসবে। সঙ্গী জিজ্ঞেস করছে রাজমোহন শেষ পর্যন্ত রাজি কিনা। রাজমোহন প্রথমে একটু না না করে বলে, বিশেষ রাজি নই। এটা বোধহয় দর কষাকষির শুরু, কারণ পরে সে টাকার কথা তোলে। ঠিক। সে বলছে যার বিরুদ্ধে ষড়যন্ত্র, মানে মাধব ঘোষ, যদিও নামটা সরাসরি বলছে না, সে নাকি তার উপকারও করেছে, ক্ষতিও করেছে। তবে মন্দের ভাগটাই বেশি। এটা কি সত্যি নাকি অজুহাত? বলা মুশকিল। দুটোই হতে পারে। কিন্তু আসল কারণটা যে লোভ, সেটা স্পষ্ট। টাকার জন্যই সে রাজি হচ্ছে, সামান্য উপকারও মনে রাখছে না। পরিকল্পনাটা তাহলে কি? মাধব ঘোষের অস্থাবর সম্পত্তি সরানো, সোজা বাংলায় চুরি বা ডাকাতি। হ্যাঁ, নগদ টাকা ছাড়া বাকি সব গয়না, দামি জিনিস সব আপাতত রাজমোহনের কাছে থাকবে, আর কাজটা সারতে হবে সেই রাতেই। আর এখানেই রাজমোহন তার আসল তাসটা খেলে। সে দর কষতে শুরু করে। সে জানে এই কাজে তাকে দরকার। তাকে কেউ সন্দেহ করবে না, তার জিনিস লুকোনোর জায়গাও আছে। 4 ভাগের 1 ভাগ। বেশ বড় অঙ্ক, কিন্তু এটা শুধু টাকার খেলা নয়, ক্ষমতারও খেলা। সে বুঝিয়ে দিচ্ছে সে এই অপরাধের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। সঙ্গী রাজিও হয়ে যায়। তার মানে রাজমোহনের গুরুত্ব তারা বুঝছে। কিন্তু তাদেরও একটা শর্ত আছে। কি শর্ত? মাধব ঘোষের কাকার উইলটা খুঁজে বের করতে হবে। উইল?
এটা শুনে রাজমোহন একটু চমকায়, শুধু বলে হুম। সে জিজ্ঞেস করে, এটা কার কাজ? সন্দেহ করে, মথুর ঘোষ নয়? মথুর ঘোষ, মাধবের শত্রু গালেবান। কিন্তু সঙ্গী নামটা স্বীকার করে না। উইল খুঁজে দেওয়ার জন্য রাজমোহন আবার দর হাঁকে, নগদ 200 টাকা। 200 টাকা তখনকার দিনে বিশাল অঙ্ক। সে এও বলে যে তার ধারণা একটা হাতির দাঁতের বাক্সে জরুরি কাগজপত্র থাকতে পারে। উইলটাও হয়তো সেখানেই। বাক্সটার বর্ণনাও দেয়, ডালায় সোনায় লেখা 3টে ইংরেজি অক্ষর। বাহ, হাতির দাঁতের বাক্স, ইংরেজি অক্ষর, উইল, মাধব ঘোষ, মথুর ঘোষ, কতগুলো সূত্র! বঙ্কিমচন্দ্র যেন ভবিষ্যতের জালটা এখানেই বুনতে শুরু করেছেন। লোভ রাজমোহনকে শুধু চুরিতে নয়, আরও গভীর কোনো খেলায় জড়িয়ে ফেলছে। 200 টাকার জন্য সে এমন ঝুঁকিও নিতে রাজি। সঙ্গী এই শর্তেও রাজি, তাড়া দেয় কাজ শুরু করার। চাঁদ ডোবার সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ করতে হবে, সময় খুব কম। তারপর তারা দুজন অন্ধকারে জঙ্গলের পথে মিলিয়ে যায়। এই পুরো কথোপকথনটা, এটা শুধু একটা ষড়যন্ত্রের খবর নয়, এটা রাজমোহনের চরিত্রের এক্সরে প্লেটের মতো। তার লোভ, ধূর্ততা, বিশ্বাসঘাতকতা সব স্পষ্ট। আর মাতঙ্গিনী যেই সবটা শুনল, তার কি অবস্থা? সে শুধু স্বামীর কদর্য রূপটা দেখল না, সে এমন একটা অপরাধের সাক্ষী হল যা তার পরিচিত মাধব ঘোষের সর্বনাশ করে দেবে। পরিচ্ছেদের শেষ লাইনটা মনে আছে? বিস্ময় ও আতঙ্কে বিমূঢ় হইয়া মেঝেতে লুটিয়া পড়িল। এই জ্ঞানটা তার কাছে অভিশাপের মতো। সে এখন এক অসম্ভব জায়গায় দাঁড়িয়ে। তাহলে এই পরিচ্ছেদ জুড়ে আমরা দেখলাম একদিকে মাতঙ্গিনীর একাকিত্ব, হতাশা, অতীতচারিতা, আর অন্যদিকে সেই অন্ধকারের ভেতর থেকেই বেরিয়ে আসা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা, যা তার স্বামীর আসল চেহারাটা সামনে এনে দিল। এই দুটোর মধ্যে যোগসূত্রটা কি? যোগসূত্রটা পরিস্থিতি। মাতঙ্গিনীর ওই মনের অবস্থা, ওই বিনিদ্রা রাত, ওই গুমোট গরম, এই সব কিছুই তাকে জানালার কাছে নিয়ে গিয়েছিল। আর সেটাই তাকে সাক্ষী বানালো। লেখক খুব দক্ষতার সাথে ভেতরের অনুভূতি আর বাইরের ঘটনাকে মিলিয়ে দিয়েছেন। এটা ঠিক, একটা সাধারণ বাড়ির ভেতরের নাটক আর বাইরের অপরাধ জগতের উত্তেজনা মিলেমিশে একাকার। এই অধ্যায়টা চরিত্রগুলোর মোটিভেশন সেট করছে। মাতঙ্গিনীর কষ্ট, রাজমোহনের লোভ, আর গল্পের মূল কনফ্লিক্ট বা সংঘাতের মঞ্চটাও তৈরি করে দিচ্ছে। সত্যি অসাধারণ বুনন। আচ্ছা, এই যে জ্ঞান মাতঙ্গিনী পেল, এটা তাকে এবার কোন পথে নিয়ে যাবে? সে কি চুপ করে থাকবে, নাকি? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই জ্ঞান তার শক্তি, আবার তার বিপদও। সে কি মাধব ঘোষকে বাঁচাবে, স্বামীর বিরুদ্ধে যাবে? যদি যায়, তার নিজের কি হবে? 19 শতকের একজন প্রায় অধিকারহীন নারী কি পারবে এত বড় পদক্ষেপ নিতে? বঙ্কিমচন্দ্র তাকে কঠিন নৈতিক পরীক্ষার সামনে ফেলে দিয়েছেন। একদম, তার সিদ্ধান্তই ঠিক করবে গল্পের পরের মোড়। পরিশেষে একটা কথা ভাবছি, বঙ্কিমচন্দ্র দেখালেন শান্ত বাড়ির দেওয়ালের ভেতরেও কত কি ঘটতে পারে। মৃত্তিকা প্রাচীরেরও কান থাকে। এটা কি শুধু আড়ি পাতার কথা, নাকি ভেতরের গোপন সত্যগুলোর কথাই বলছে? খুব ভালো পয়েন্ট। হয়তো তাই ভেতরের সত্যগুলো বেরিয়ে আসতে চায়। 19 শতকের এই গল্প, এই চরিত্র, তাদের এই টানাপোড়েন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি ভাবায়? মাতঙ্গিনীর এই ভয়ঙ্কর সত্য জানাটা শেষ পর্যন্ত কার জীবনে মুক্তি আনবে, আর কার জীবনে আনবে ধ্বংস? এই প্রশ্নগুলো না হয় শ্রোতাদের জন্য রেখে গেলাম।